আইয়া ইডা নিছে এনতে পরীক্ষা নিরীক্ষা করছে, পরে বলছে ম্যাপ দেখতে হবে এই শাখার মাজার। গরু দিলে গরু ছাগল এরকম থাকতো একটা না। আমরা শুনছি যে ঘোড়ার তলে ইডা নিয়া ঘোড়ার তলে দিছে ইসুফ আলী সাহেবের, পরে বলে ঘোড়া ভাগল হয়ে গেছে, পরে আবার ইডা আইনা ফেরত দিয়ে গেছে। এই মাটির নিচেই শায়িত রয়েছেন বারবিয়াদের প্রধান ইশাখা হার না মানা এক বীর। মসনদে আলা ইশাখা তিনি একদিকে যেমন ছিলেন ন্যায়পরায়ণ শাসক, অন্যদিকে ছিলেন মোগল সম্রাট আকবরের চিন্তার কারণ বা বিরক্তির কারণ। কেননা মোগল সম্রাট আকবর কখনোই মসনদে আলা ইশাখাকে তার বশ্যতা স্বীকার করাতে পারেনি। বন্ধুরা, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রাম থেকে স্বাগতম জানাচ্ছি আমি শেখ ষোলো। আজকে আমি এই বক্তারপুর গ্রামে এসেছি মসনদে আলা ইশাখার কবর বা মাজার দেখতে এবং আপনাদের দেখাতে। চলুন তাহলে দেখা যাক মসনদে আলা ইশাখার কবর এবং জানবো তার ইতিহাস। বন্ধুরা, আর একটু সামনে গেলেই দেখা যাবে মসনদে আলা ইশাখার কবর। আমি যতই সামনের দিকে এগুচ্ছি ততই আমার হৃদস্পন্দন বেড়েই চলছে। এমন এক বীরের কবরের সামনে যাচ্ছি যার ভয়ে রাজারা কোনো রকম যুদ্ধ ছাড়াই রাজ্য ছেড়ে পালাতো। স্বয়ং মুঘল সম্রাট আকবরও নাকি তাকে নিয়ে থাকতেন চিন্তিত। বন্ধুরা, আমরা একেবারেই ইশাখার মাজারের নিকটে চলে এসেছি। আপনারা মাজারটি দেখতে থাকুন আর আমি জানিয়ে দিচ্ছি এর সংক্ষিপ্ত ইতিহাস। ইশাখার বীরত্ব, শাসন, ন্যায়পরায়ণতা ও ধর্মপরায়ণতা নিয়ে নানান জল্পনা কল্পনা থাকলেও ইতিহাসের কোথাও তার সমাধিস্থলের কথা উল্লেখ নেই। ইতিহাসের এই মহাবীরের সমাধি খুঁজে যখন ইতিহাসবিদেরা হন্যেহারা, তখন তাদের আশার আলো দেখালো গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর। মোগল শাসকদের সঙ্গে ইশাখার একাধিক যুদ্ধ হয়েছিল। যুদ্ধের প্রস্তুতি ও প্রতিরোধের জন্য তিনি এগারো সিন্দুর দুর্গ ও বক্তারপুর গ্রামে স্থাপন করেছিলেন বক্তারপুর দুর্গ। যদিও বক্তারপুর দুর্গের অস্তিত্ব এখন আর নেই, তবে সে সময়ের একটি দিঘির কিছু অংশ এখনো বিদ্যমান, যে দিঘিটির মাধ্যমে সমগ্র দুর্গটি একসময় পরিবেষ্টিত ছিল। সেই দিঘিরই পশ্চিম পারে একটি উঁচু ঢিবির মতো ছিল, যেটি পরবর্তীতে ইশাখার কবর বলে চিহ্নিত করা হয়। ইশাখার কবর হিসেবে ঢিবিটি আবিষ্কারের পূর্ব পর্যন্ত এটি স্থানীয়দের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত ছিল। ইশাখার কবর আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত সেই ঢিবিটি জড়িয়ে ছিল নানান অলৌকিক ঘটনা। জনশ্রুতি রয়েছে, একবার এক স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এই কবরের ইট নিয়ে তার ঘোড়ার ঘর বানিয়েছিলেন, কিন্তু সেই ঘরে তো ঘোড়া থাকলোই না, উল্টো পাগলামি শুরু করে দিয়েছিল। কি যেন এক অজানা ভয়ে এদিক ওদিক ছোটাছুটি আরম্ভ করেছিল ঘোড়াগুলো। পরে ইট সরিয়ে নেওয়ার পরই আবার সব ঠিক হয়ে যায়। গরু দিলে গরু ছাগল এরকম থাকতো একটা না। আমরা শুনছি যে ঘোড়ার তলে ইডা নিয়া ঘোড়ার তলে দিছে ইসুফ আলী সাহেবের, পরে বলে ঘোড়া ভাগল হয়ে গেছে, পরে আবার ইডা আইনা ফেরত দিয়ে গেছে। এটা আমরা শুনছি, কিন্তু এটা হচ্ছে আপনার বাড়ি না? ওই যে ওইটা আপনার বাড়ি। এইটা মনে করেন আগে একটা থুম্বা আসছিল, যেন ইটের থুম্বা থাম্বে আসলে অনেক আগে। আচ্ছা তখন আমরা বাস ডাক্তার গেরত আছি। আচ্ছা। গাজীপুরের একজন প্রফেসর ওই আইয়া ইডা নিছে এনতে পরীক্ষা নিরীক্ষা করছে,
পরে বলছে ম্যাপ দেখতে হবে এই শাখার মাজার। আচ্ছা আচ্ছা। আগে হিন্দু ঘর ছিল, আমি হিন্দু বাড়িতে কিনে রাখছি, পরে যেমন জানলাম এই ঘটনা, হুম। পরে যেমন আমরা বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাখছি, পরে এই 14-15 বছর হইব সরকারিভাবে চেয়ারম্যানে একটা অর্ডার টেন্ডার আইছে, পরে এটা বাউন্ডারি করছে। আচ্ছা এরপরে মাটির রাস্তা হইলো, ব্রিজ হইলো, আচ্ছা। ইটের সোলিং হইলো। হ্যাঁ, এই শাখা আমরা জানি যে এই শাখা প্রধান সেনাপতি ছিল 12 ভূঁইয়ার 29 ভূঁইয়া। তো ওনায় মানসিনের লগে যুদ্ধ করছে, ওনায় ইসলাম ধর্মের লেগে হিন্দু লগে যুদ্ধ করে আড়ায়া মুসলমানের বিজয় করছে। ওনায় খুব উচ্চমানের লোক, ওনার হিসাবে শ্রদ্ধা করা দরকার। থাকুক এনি এইভাবে থাকুক, এর মাঝে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এখন থেকে প্রায় 30-35 বছর আগে প্রত্নতত্ত্ব বিভাগ বক্তাপুর গ্রামে এসে ডিবিটি খনন করলে এখানে প্রাচীন ইট ও কবর আকৃতির একটি সমাধি আবিষ্কৃত হয়। পরে তারা জানায় যে এটি ইশাখার কবর। এরপর স্থানীয় লোকজন বেড়া দিয়ে কবরটি সংরক্ষণের চেষ্টা করে। পরে 2004 সালে উপজেলা প্রশাসন দেওয়াল তুলে কবরটি ঘিরে দেয়। ইশাখার মৃত্যুর কয়েক মাস পূর্বে বজরাই করে সোনারগাঁও ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়লে বক্তারপুর দুর্গে অবস্থান নেন। সেখানে পূর্ব পরিচিত একজন হেকিমের চিকিৎসা নিতে থাকেন তিনি। এভাবে প্রায় 3 মাস অসুস্থ থাকার পর বক্তারপুরে 70 বছর বয়সে 1599 সালের 17 সেপ্টেম্বর তার মৃত্যু হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় বক্তারপুর দুর্গের দিঘির পশ্চিম পারে। কাকা কি বাজার করে আসলেন? আচ্ছা, আমি এই যে কবর মাজার দেখতে আসছি শাখার, এই কবর মাজার সম্পর্কে আপনি কিছু জানেন? জানছিলাম ওই তো কিছু। আপনার বাড়ি কি পাশেই না? অল্প একটু দূরে? এইটা আমরা মনে করেন বাড়ি আছিল হেবারা, এখন আছিল হিন্দু বাড়ি। হিন্দুরা যখন গেছে 20-22 বছর ধরে, এখনো এইটা হয়েছে। এটা গরু বাছুর বানছে পরে, মানে এটার পুরা খোঁজ হয়েছে আর কি। মানে গরু বাছুর বান্ধার পরে কি হয়েছে মূলত ইয়েটা? এই হের বাহে এখন কয়েকটা ইট দিয়ে এখনো জঙ্গল আছে, আনারস বাগা ছিল এটা। জঙ্গল তেনা করতে ইটা নিয়া পরে গরুর গইলির মাঝে বিছাই দিছিল, করতো নেফে করতো না হইয়া থাকবো। এই ইটা যখন বিছাই দিছে তখন গরু আর হো না, খালি ভাল ফারে ইটার মাঝে হইয়া। পরে যখন আবার ইটা লাইরা দিছে পরে গরু হইয়া পড়ছে। লাইরা বলতে মানে এটা ওইখান থেকে সরাই না আবার এখানে? পরে আবার পরের দিন আবার দিছে পরে আবার এমন করে পরে ইটাই না যেনকে টাহানো তুই ব্যবহার করা ঠিক। হ্যাঁ, গোড়াত দিছিল। তাহলে এটা গরুর তলে দেওয়ার পর এরকম হয়েছে। তারপরে সন্দেহ হয়েছে যে কিছু একটা এখানে আছে জন্য। আছে। আচ্ছা, ভাই যে এই শাখার একটা মাজার আছে, ইয়া বালুগাঙ্গার একটা শাখা আইছে, এটা শেষ মাথাতে একটা দিঘি, এই দিঘির লগে। আচ্ছা, দিঘিটা কি মূলত তাহলে এই দিঘিটা না? আচ্ছা, ওই পাশে হচ্ছে ঘাট, এটা হচ্ছে এই দিঘিটা। তাহলে আপনারা যেটা জানতেন যে দিঘির পারে একটা উঁচু জায়গা আছে যেখানে কিছু একটা থাকতে পারে, এরকম কিছু না? আচ্ছা, আপনি নিশ্চিত? মানে মনে করেন এটা আজকার তো দূরে আরো 50 বছর আগে তো যখন বই পুস্তকের মাঝে তারা ভাইতেছে, হ্যাঁ, তারা সবাই খালি এই যে এইটুই আইয়া তল্লাশি করে। আচ্ছা, তখন এখন তা বোরিং করে নিচের 50 ফুট নিচের তো গর্ত করে পরে মাটি তুললা, এরপরে এটা পরীক্ষা নিরীক্ষা করছে। মানে 50 ফুট নিচের থেকে মাটি তুলে মাটি পরীক্ষা করে তারপরে এরপরে ভাগ করছে যে এই দুই মাজার, এটাই হচ্ছে ইশাখার মাজার। আচ্ছা, ওনার বাড়িতে ইশাখা আর ইশাখা, তারা দুই বন্ধু আছে। বন্ধু, রাইট, হ্যাঁ বন্ধু। এই বক্তিয়ার খার বাড়িতেই উনি জিরাইতো। একজন থাকতো গাজীপুর, আরেকজন থাকতো সোনারগাঁও। আচ্ছা, হ্যাঁ। তো হ্যাঁ তার বন্ধুর বাড়ি যাইতে লইলে মানে এই জায়গায় ইয়া রয়েছে এক রাত থাইয়া জিয়াইয়া পরের দিন আবার হ্যাঁ রওনা করছে গাজীপুর। এই বাড়িটা বক্তিয়ার খানের যে বাড়িটা, বক্তিয়ার খা, ওনার বাড়িটা কোথায় আছিল মানে এর কোনো ধারণা আছে? আচ্ছা, ওই যে পিছনে সাইডে এইটুক কি কিছু আছে বাড়ির? না বাড়িতে আমরা নাই, মানে যা ছিল সব ভাঙ্গা সিঙ্গা, হিন্দুরা গেছে পরে হিন্দুকে ঘর দুয়ার ভাঙ্গা তারা নতুন করে করছে। তবে ওইখানে একটা ভিটা ছিল বক্তিয়ার খানের, পুরা বাড়ি ছিল। আচ্ছা, মানুষ উনি কয় যে বক্তিয়ার খার বাড়ি এখন হয়েছিল, এখন তার বন্ধুর বাড়ি জিরাইতো, এখন গায়েব হয়ে গেছে। গায়েব বলতে এখানে অসুস্থ হয়ে যাওয়ার পরে প্রায় 40 থেকে 90 দিন চিকিৎসার পরে সে মারা যায় আর কি। মারা যাওয়ার পরে ঠিক এই জায়গাটাই আর কি, বর্তমান সূত্র ধরে যতটুকু জানা যায় ঠিক এই জায়গায় কবর দেওয়া হয়েছিল আর কি। আমরা সিনেমার মাধ্যমে দেখে থাকি
বাহুবলী চরিত্র কিংবা মাগেদারার বীর, যেসব বীরেরা শত শত সৈন্যের ভয়ের কারণ হয়ে থাকতেন, কিন্তু বাস্তবে ঈশা খাঁ ছিলেন তেমনই একজন বীর যার ভয়ে শত শত সৈন্যরা পিছু হটতে বাধ্য হতো। অনেক রাজারা রয়েছে ঈশা খাঁর ভয়ে রাজ্য ছেড়ে চলে যেত। রাজারা যদি শুনতে পেত যে ঈশা খাঁ তার রাজ্য উদ্দেশ্য করে আসছে, তাহলে তার রাজ্যের সমস্ত কিছু নিয়ে সে রাজ্য সে চলে যেত। আজ এই বীরমে বীর মসনদে আলা ঈশা খাঁ এই জায়গায় শায়িত আছেন। আপনারা আমার পিছনেই তার কবর বা মাজার দেখতে পাচ্ছেন। ইতিহাসের এই সাক্ষী ঈশা খাঁর মাজার যেমন নিশ্চিহ্ন হয়ে যায়নি, ইতিহাস কখনই ঈশা খাঁকে ভুলতে পারবে না। ঈশা খাঁর কর্ম, ঈশা খাঁর ন্যায়পরায়ণ শাসক, নানা ধরনের কাজের মধ্য দিয়ে ঈশা খাঁ স্মৃতি চিরজীবন থাকবে এই বাংলার মাটিতে।